দুঃখিত। এবং গণহত্যার বাইরে আপনি 1.5 কোটি টাকা পাচার করেছেন দুর্নীতি করে, তো এগুলোর জন্য আপনার ক্ষমা চাইতে হবে না? এই যে গুম করা হয়েছে, আমরা দেখছি এখন 9 বছর 12 বছর গুম করে রাখা হয়েছে, হত্যা, গুম, 3টা প্রহসনের নির্বাচন করা হলো, আপনি গণতন্ত্রকে ধ্বংস করলেন, আপনার ক্ষমা চাইতে হবে না জনগণের কাছে? আমি তো নিজে আওয়ামী লীগের পরিবারের সন্তান, তো আমার তো রিয়েলাইজেশন হচ্ছে যে দিস ওয়াজ আ বিগ বিগ ডিজাস্টার এই দলের জন্য। এই দলকে তো ধ্বংস করে দেওয়া হয়েছে। এই যে গণ অভ্যুত্থানটা যখন হলো, এটা কি শুধু শুধু বিরোধী দল নেমেছে? এখানে তো আমার পরিচিত আওয়ামী লীগ ফ্যামিলির লোকজনও নেমে গিয়েছে, অভিভাবকরা নেমে গিয়েছে, ছাত্রছাত্রীদের। আই অলসো স্টুড উইথ দেম। তার পার্টিসিপেশন ছিল না? ওই ছোট্ট একটি অংশ যারা সুবিধা ভোগ করেছে, বেনিফিশিয়ারিজ, আজকে যারা সব পলাতক, যারা এখন টাকার পাহাড়ের উপরে বসে এখন অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের মুখে কোনো অনুশোচনা নাই, আত্ম উপলব্ধি নাই, ক্ষমা প্রার্থনা নাই। সো আমাকে যদি জিজ্ঞেস করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ, আমি তো দেখছি না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটুখানি অন্যরকম। বিএনপি অনেক দিন তারা নির্যাতিত হয়েছে, এখন তারা রাজনীতি করছেন সরাসরি। তাদের মোটামুটি মুখোমুখি আছেন জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, আবার অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন। এই পুরো পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার অবজারভেশন কি? বাংলাদেশের মানুষ এই গণ অভ্যুত্থানটা যখন হয়, আমরা সবাই আশান্বিত হয়েছিলাম যে একটা পরিবর্তন আসবে, গুণগত পরিবর্তন আসবে, সংস্কার হবে, এই নোংরা, পচা, দুর্গন্ধময় রাজনীতি এবং কালচার এবং সিস্টেম পরিবর্তন হবে, যেমনটা আওয়ামী লীগও বলেছিল, 2008 সালে। ওকে, সো এই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই কিন্তু সামনের দিকে তাকিয়েছিলাম এবং ছাত্র সমন্বয়করা সেই আশাটা আমাদেরকে দিয়েছিল। সো বিএনপি অবভিয়াসলি ইজ এ মেজর পলিটিক্যাল পার্টি, এখন তাদেরও এখানে একটা ভূমিকা থাকতে হবে। জামাত তাদের ভূমিকা রাখছে, কিন্তু জামাতের সাথে আমার দ্বিমত আছে, কারণ আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা, আমাদের জাতীয় সঙ্গীতকে উপেক্ষা করা যাবে না, ঠিক আছে? দিস ইজ আওয়ার আইডেন্টিটি। আমি মনে করি জামাতের এখনো সুযোগ আছে, তারাও কিন্তু ক্ষমা চেতে পারে। 71 সালে তারা যে ভুল করেছে, দে ক্যান অ্যাডমিট ইট, এবং তাদের সিনিয়র নেতারা কিন্তু অলরেডি বিচারের কার্যক্রমের মাধ্যমে অনেকেই ফাঁসি হয়ে গিয়েছে। এবং এখন জামাতে যারা আছে তারা সব নিউ জেনারেশন, সো তারা কেন লাইবিলিটি নিচ্ছে 71 সালের? দে ক্যান সে যে না, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করি। কারণ কিন্তু এটা বলেছেন। বাট হিয়ার ইজ দ্য ইন্টারেস্টিং থিং, জামাত যেহেতু ইসলামের নামে রাজনীতি করছে, ইসলামের মূল বিষয় হচ্ছে কিন্তু অন্যায়, অত্যাচার এর বিরুদ্ধে থাকা, ন্যায় এবং সততার পক্ষে থাকা। তো 71 সালে পশ্চিম পাকিস্তানিরা তো আমাদের উপরে ঔপনিবেশিক শাসন চালিয়েছে, তারা তো অন্যায় অত্যাচার করেছে আমাদের সাথে। তো জামাতের তো আমাদের সাথে থাকার কথা ছিল, তো জামাত কেন পাকিস্তানিদের সাথে গিয়েছিল? দিস ওয়াজ দেয়ার মিস্টেক। সেটা পলিটিক্যাল মিস্টেক হতে পারে, আইডিওলজিক্যাল মিস্টেক হতে পারে, বাট ইট ওয়াজ এ মিস্টেক। এবং এটা তো তাদের মূল নীতির সাথেও যাচ্ছে না। তো তারা কিন্তু সহজেই বলতে পারে যে আমরা ভুল করেছিলাম সে সময়। এই ভুলটা স্বীকার করলেই কিন্তু তাদের পলিটিক্স ক্লিয়ার হয়ে যায়। আই ডোন্ট নো কেন তারা করছে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আই অ্যাম এ বাংলাদেশি এবং আমরা বাংলাদেশের ভালো চাই। এখন আমাদের ভালো করতে যদি পাকিস্তান হেল্প করে, দ্যাটস ফাইন, কিন্তু পাকিস্তানেরও স্বীকার করতে হবে যে পাকিস্তানের গণহত্যা এবং তারা যেই হত্যাযজ্ঞ চালিয়েছে সেটার জন্য ক্ষমা চাইতে হবে। ইন্ডিয়া আছে, 71 সালে আমাদেরকে সহায়তা করেছে, এটা তো আমরা অস্বীকার করছি না। বাট দিস ওয়াজ আওয়ার ওয়ার, আমরা স্বাধীন করেছি, আমরা মুক্তিবাহিনীর দ্বারা মুক্তিযুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি, রাইট? দিস ইজ আওয়ার ভিক্টরি, এটা ভারতের ভিক্টরি না। সো দিস ইজ আওয়ার স্পিরিট। সো ইন্ডিয়া যদি সামনে আমাদের অগ্রযাত্রার সঙ্গী হয়, দ্যাটস ফাইন, কিন্তু আমাদের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো বন্ধুত্ব আমরা চাই না। আমাদের ইউনিটি দরকার, সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের ইউনিটি দরকার। কিভাবে সম্ভব? নানা জনের নানা দর্শন, নানা লক্ষ্য, নানা পদ্ধতি। কেউ নির্বাচন আগে চান, কেউ চান সংস্কার আগে। হ্যাঁ, এক একজনের এক এক আইডিওলজি থাকতে পারে, দ্যাট ইজ পার্ট অফ ডেমোক্রেসি। কিন্তু গোল হতে হবে তো এক, গোল হতে হবে প্রত্যেকটা নাগরিকের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, প্রত্যেকটা নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা, প্রত্যেকটা নাগরিকের কি ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা, প্রত্যেকটা নাগরিকের সুচিকিৎসা পাওয়ার ব্যবস্থা করা, প্রত্যেকটা নাগরিকের শিক্ষার অধিকার নিশ্চিত করা, তাই না? প্রত্যেকটা নাগরিক যেন একটা দুর্নীতিমুক্ত সমাজে বসবাস করতে পারে, সেটা নিশ্চিত করা। সো ইফ দ্যাট ইজ আওয়ার গোল, আমি ইউনিটির ক্ষেত্রটা বলছি, তাহলে আমরা অলরেডি জানি আমাদের যে এক্সিস্টিং স্ট্রাকচার আছে, সিস্টেম আছে, এটা পলিউটেড হয়ে গিয়েছে, তার মানে সংস্কার প্রয়োজন। তা আমি বলছি সংস্কারের ক্ষেত্রে আমাদের ইউনিটিটা দরকার। এখন যদি আমরা মনে করি যে হ্যাঁ নির্বাচন তাড়াতাড়ি চলে আসলে আমরা ক্ষমতায় চলে আসবো, দ্যাট ইজ বিং সেলফিশ। আবার অনেকে ভাবছে নির্বাচনটা যদি ডিলে করি তাহলে আমরা হয়তো একটা দল গুছিয়ে নিতে পারবো, দ্যাট ইজ অলসো সেলফিশ।
এই জায়গাগুলোর থেকে বেরিয়ে এসে মাঝখানে এসে সমঝোতার মাধ্যমে একটা অর্থবহী সংস্কার যাতে হয়, যাতে করে আগামীতে নির্বাচনের পরে যেই সরকার আসে সেই সরকার যাতে এই সংস্কারের মাধ্যমে ওই সিস্টেমটাকে নিয়ে এগিয়ে যেতে পারে, মানুষকে সুশাসন দিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে কি ভাবছেন, কেমন দেখছেন? কিছু কিছু রিপোর্ট দেখলাম, কিন্তু আমি একটু হতাশ হয়েছি এই সংবিধান নিয়ে যেই বিতর্ক শুরু হয়েছে। কারণ ৭২-এর সংবিধান পরবর্তীতে এটাকে কাটছাট করে সংযোজন করে এটাকে ম্যাসাকার করা হয়েছে, সেটা সত্য, কিন্তু সংবিধানকে ছুঁড়ে ফেলার মতো পরিস্থিতি না। এই সংবিধানটাকে কিন্তু আমরা আবার সংস্কার করে এটাকে আমরা একটি যুগোপযোগী সংবিধান করে তুলতে পারি। শেষ প্রশ্নে আসি, আপনি কি আবার সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছেন কিনা, কোনো দলের সাথে যুক্ত হবেন কিনা, কিংবা আওয়ামী লীগকেই নতুন করে নিজে নিয়ে আসবেন কিনা, কি ভাবছেন আপনি? আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, এটা তো আমি ডিনাই করতে পারবো না। দিস ইজ আমার বাবা, আমার মা, তারা ত্যাগ করেছেন, জীবন দিয়েছেন এই দলের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। সো আমাকে হয়তো অনেকেই ভুল বুঝছে, আওয়ামী লীগের অনেকেই আমাকে বকাবকি করছে কেন আমি এই কথাগুলো বলছি। বাট আপনারা একদিন বুঝবেন যে এই কথাগুলো, আমি যেই কথাগুলো বলছি এটা আমাদের ভালোর জন্য বলছি, আমি খারাপের জন্য বলিনি। হ্যাঁ, আমি স্বাধীনতার পক্ষের শক্তি অংশ, আমি মুক্তিযোদ্ধার সন্তান। বাট এই মুহূর্তে আমি রাজনীতিতে একেবারেই আসার আমার কোনো আগ্রহ নেই, ইচ্ছা নেই। আমি কেন? নিউ জেনারেশন কিছু করুক। আপনি কি নিজেকে পুরনো জেনারেশন ভাবছেন? ওয়েল, আমাকে দেখতে মনে হচ্ছে না, বাট আমার তো ধারণা আপনি নতুন করে শুরু করতে ভালোবাসেন, যেটা আপনার পার্সোনাল লাইফ দেখে আমরা বুঝি। রাইট। এখন আমি যেটা করছি, আমি দেখেন সারা বিশ্ব সহ বাংলাদেশে মানুষের জীবনে একটা বিশাল চেঞ্জ এসেছে। হ্যাঁ, আমরা আগে খুব কর্মঠ জীবন যাপন করতাম, আমাদের অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতো। এখন আমরা আধুনিক লাইফস্টাইলে চলে এসেছি, যেটাকে বলে সেডেন্টারি লাইফস্টাইল, এবং আমরা শরীর সক্রিয় করছি না। শরীর যদি সক্রিয় না থাকে, এখন বিজ্ঞানীরা বলছে নানা ধরনের অসুখ বিসুখ আমাদেরকে আক্রান্ত করে, যেগুলোর মূলে হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার, ইনসুলিন রেজিস্ট্যান্স, ফ্যাটি লিভার ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস, কিডনি ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এবং এখন বিজ্ঞানীরা বলছে 90% ক্যান্সার ইজ ডিউ টু লাইফস্টাইল। তো আমি এই বাংলাদেশে দেখেন ঢাকা শহরে কতগুলো হসপিটাল, এখন ডানে বায়ে চারিদিকে হসপিটাল, অথচ 30 বছর আগে কিন্তু হাতে গোনা 4-5টা হসপিটাল ছিল। তো এত কেন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে? আমি অ্যাওয়ারনেস সৃষ্টি করার চেষ্টা করছি, এবং আমি মানুষকে একটা ছোট উপহার দিতে চাচ্ছি, ছোট না, অ্যাকচুয়ালি বড় উপহার, সুস্থতা। আপনি এটা নিয়েই থাকতে চান? আমি এটা নিয়ে থাকতে চাচ্ছি, কারণ এটা আমাকে অনেক তৃপ্তি দিচ্ছে। আমি যখন দেখছি যে একজন মানুষের জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সে আবার বেঁচে থাকার আগ্রহ ফিরে পাচ্ছে, এটা আমাকে খুব আনন্দ দেয়। কিন্তু তরুণরা রাজনীতি করুক, সেটা তো আপনি আমি তরুণরা রাজনীতি করুক এবং সঠিক রাজনীতি করুক, সেটা আমি চাই। তারা যেটা বলেছে বৈষম্যহীন সমাজ, তারা যেটা বলেছে ন্যায় বিচার, তারা যেটা বলেছে দুর্নীতিমুক্ত সমাজ এবং সবার সমান অধিকার, সেটা যদি করে আমি ফুল সাপোর্ট দিব সবসময়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ।